এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নিজের হবু বর হিসেবে এলাকার নবনির্বাচিত এমপিকে দেখে চমকে উঠল প্রভা। চমকে তাকালো নিজের সামনে দাঁড়ালো বরিষ্ঠদেহী 32 বছর বয়সী পুরুষটির দিকে। তার নিজের বয়সও বর্তমানে 30 ছুঁই। এতদিন নানা কথা বলে নিজের বিয়ে আটকে রেখেছিল সে, কিন্তু এবার তার বাবা নিশ্চয়ই এবার কোমর বেঁধে নামবে এই বিয়েটা দেওয়ার জন্য। আর কিছু ভাবতে পারল না প্রভা, চুপচাপ নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগলো। তার বাবা আকরাম খান ভীষণ রেগে গেলেন মেয়ের এমন ব্যবহার দেখে। ধমকে বলে উঠলেন, তোমাকে এখান থেকে যাওয়ার অনুমতি কে দিয়েছে প্রভা? প্রভা থামলো, পেছন ফিরে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি তো কারো অনুমতির পরোয়া করি না। আমি নিজের ইচ্ছায় এখানে এসেছিলাম আর নিজের ইচ্ছাতেই যাব। আকরাম খান এবার রেগে নিজের স্ত্রী প্রজ্ঞা বেগমের উদ্দেশ্যে বললেন, মেয়েকে এই শিক্ষা দিয়েছি? এতগুলো লোকের সামনে নিজের বাবাকে এভাবে বলছে? প্রজ্ঞা বেগম চোখ পাকিয়ে তাকালেন প্রভার দিকে। তার বছর 30-এর মেয়ে, একজন ডাক্তার, স্বাধীন চেতা রমণী। তবে তার মানে এই নয় তাকে শাসন করার হক তার নেই। প্রজ্ঞা বেগমও নিজের মেয়েকে ধমকে বললেন, বাবার সাথে এমনভাবে কথা বলছো কেন তুমি? কিছু বলি না জন্য মাথায় উঠে গেছো? ওনারা নিজে তোমায় দেখতে এসেছেন আর তুমি এভাবে ড্যাং ড্যাং করে ওনাদের সামনে থেকে চলে যাচ্ছ? ভদ্রতা সভ্যতা কি সব ভুলে গেছো? না, ভুলিনি। আর ভুলিনি জন্যই এখনো নিজের মেজাজ শান্ত রেখেছি। প্রভা, আমি যদি আরো আগে জানতাম বাড়িতে তোমরা এমন রঙ্গমঞ্চ তৈরি করবে, তাহলে আজকের দিনটা আমি হসপিটালের করিডোরে কাটিয়ে আসতাম। বলে হনহন করে নিজের রুমের দিকে চলে গেল। নবনির্বাচিত এমপি চুপচাপ পর্যবেক্ষণ করলো সবকিছু। তার ধারণায় সঠিক, এই 12 বছরে কোনো কিছুই বদলায়নি। এখনো এই মেয়ে সেই আগের জেদ রাগ বজায় রেখেছে। তবে মেয়েটা বদলেছে অনেক। নম্র ভদ্র চুপচাপ স্বভাবের মেয়েটার মধ্যে রূঢ়তা এবং উগ্রতার আগমন ঘটেছে। অবশ্য এটা হওয়ারই ছিল। সে উঠে দাঁড়ালো, অতঃপর ভদ্রভাবে আকরাম খানের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আমি তাহলে আজ চলি। আমার মেয়ের ব্যবহারে কিছু মনে করো না বাবা, তুমি তো সবটা জানো। হ্যাঁ জানি, আর জানি বলেই তো কিছু মনে করছি না। আপনারা কেউ ওকে জোর করবেন না, আমি ওনাকে মানানোর চেষ্টা করব। আচ্ছা। ঘরে এসে শাওয়ার নিতে চলে আসলো প্রভা। বাথরুমে এসে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। ধীরে ধীরে শক্ত খোলস খুলে বেরিয়ে আসলো সে। প্রভা আহাজারি করে বলতে লাগলো, কেন আল্লাহ, কেন আজ এতগুলো দিন পর কেন আমায় আবার সেই তিক্ত অতীতের মুখোমুখি করালে? আমি তো সব ভোলার চেষ্টা করেছিলাম, আজ আবার সব স্মৃতি তাজা হয়ে গেল আমার। আবারও যেন আমার রাত জাগার অসুখ ফিরে আসবে। আর পারছি না আমি, আর না। সূর্য উঁকি দেখছে পূবের আকাশে। প্রভা আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল। অতঃপর গায়ে জড়িয়ে নিল সাদা অ্যাপ্রনটা। অ্যাপ্রন পরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে পরখ করে দেখতে লাগলো। বয়স তার 30 পেরিয়েছে কমাস আগে, কিন্তু চেহারা দেখে তা বোঝার উপায় নেই। বড়জোর 24-25-এর তরুণী লাগে। প্রভা আয়নার সামনে থেকে সরে আসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, এই রূপ যৌবনের কি সত্যি আমার কোনো দরকার আছে? কার জন্য এই রূপ লাবণ্য? আমি কি জন্য বেঁচে আছি এই পৃথিবীতে? প্রভা, নিজের মায়েরটাকে হুঁশ ফিরল প্রভার। পেছনে ফিরে তাকিয়ে বলল, কিছু বলবে? বেরোবো এখন আমি। তুমি কি নিজের জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিবে না? প্রভা কিছু বলল না। বলার মতো অবস্থাতে সে ছিল না। প্রভাকে চুপ দেখে প্রজ্ঞা বেগম কপট রাগ দেখিয়ে বললেন, যা হয়েছে সব ভুলে যাও। আর কতদিন এভাবে একা থাকবি তুই? জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে কি সমস্যা? প্রভা বলে উঠল, অতীতকে ভোলা এত সহজ না মা। আমি চাইলেও অতীতকে মুছে ফেলতে পারবো না। জীবন কারোর জন্য থেমে থাকে না। কিন্তু আমার জীবন আটকে আছে সেই 12 বছর আগেই। আমি চাইলেও সেসব ভুলতে পারবো না। বলে প্রভার এক মুহূর্ত নষ্ট না করে সামনে এগোলো। প্রভা বেরিয়ে যাবার পরই প্রজ্ঞা বেগম কাঙ্ক্ষিত নম্বরটিতে ওদিক থেকে রিসিভ হতেই তিনি বললেন, প্রভা বেরোলো। আমি ওকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু পারিনি। তুমি চেষ্টা করে দেখো, যদি তোমার কথা শোনে। বাড়ি থেকে বেরিয়ে কিছুদিন আসতেই প্রভা দেখা হলো নিজের প্রিয় বান্ধবী অনুরাধার সাথে। অনুরাধাকে দেখে একগাল হাসলো প্রভা। বলল, অনু, তুই কেমন আছিস? কতদিন পর বাবার বাড়ি এলি। শ্বশুর বাড়ি থেকে তো নড়তেই চাস না। আমি তো ভালোই আছি। আমিও ভালো। তোর মেয়ে তো অনেক বড় হয়েছে রে। বলে অনুরাধার মেয়ের গাল টিপে দিল।
এবার 3 বছর হলো। ও মনে হয় অনেক শান্তশিষ্ট, তাই না? শান্তশিষ্ট না ছাই, এখন এমন দেখছিস জন্য। বাড়িতে তো আমি আর সৌভিক ওর যন্ত্রণায় বাঁচি না। সৌভিকদা ভালো আছেন? ভালো। বাহ, তাহলে তো ভালোই। তুই বেশ ভালোই সংসার করছিস। তা তো বটে, তবে যাই বলি আর তাই বলি, তোকে দেখে এখন কেউ আর বলবে না তুই আমার বান্ধবী। এখনো চেহারা কিরকম ধরে রেখেছিস। বাই দ্য ওয়ে, তুই কি চিরকুমারী থাকার সিদ্ধান্তে এখনো অটল? প্রভার মুখে হাসি মিলিয়ে গেল। সে বলল, থাক এসব কথা, আমার দেরি হয়ে যাচ্ছে। প্রভা যেতে নিতে তার হাত চেপে ধরল অনুরাধা। বলল, বিয়ের কথা উঠতেই কেন এভাবে পালিয়ে যাস? অনু, ছাড় আমায়। না, ছাড়বো না। তুই এত জেদি কেন রে? নিজে যা ভালো ভাবিস তাই করিস। আমি তো এমনই। আগে তো এমন ছিলি না। সেই নর্ম ভদ্র ইনোসেন্ট মেয়েটা কোথায় হারিয়ে গেল? প্রভা কিছু বলল না। প্রভার মুখের দিকে তাকিয়ে থাকলো অনুরাধা। সে ভাবতে লাগলো অতীতের কিছু সুন্দর আবার কষ্টের স্মৃতি। একই পাড়ায় বড় হয়ে ওঠা দুই বান্ধবী, প্রভা আর অনুরাধা। তাদের দুজনের ধর্ম ভিন্ন, কিন্তু ধর্ম কখনো তাদের বন্ধুত্বকে বাধা তৈরি করতে পারেনি। স্কুল কলেজে তাদের বন্ধুত্ব অটুটি থেকেছে। তারপর দুজনের গন্তব্য বদলে গেলেও বন্ধুত্ব ফাটল ধরেনি। কিন্তু কলেজ জীবনে কিছু মর্মান্তিক ঘটনা বদলে দিয়েছে প্রভার জীবন, যা ভাবলে এখনো বুক আটকে ওঠে অনুরাধার। হঠাৎ করে অনুরাধার চোখে জল চলে আসে। প্রভা অনুরাধার চোখের জল দেখে বলে, কিরে, হঠাৎ এভাবে কাঁদছিস কেন? তুই কিভাবে সব সহ্য করে এত বছর বেঁচে আছিস প্রভা? আমার তো তোর কথা ভাবলেই কান্না পাচ্ছে। 12 বছর আগে। অনু প্লিজ, আমায় কাজে যেতে হবে। এখন এসব কিছু মনে করতে চাইছি না। দুঃখ বিলাস করার আরও সময় পাবো। তোর পুরো জীবনটাই কি দুঃখ বিলাস করে কাটিয়ে দিবি? প্রভারও এবার খুব কান্না পেল, কিন্তু সে নিজেকে শক্ত রেখে বলল, তাছাড়া? ব্যাস, এইটুকু বলেই সামনের দিকে রওনা দিল। প্রভা চলে যাবার পর অনুরাধা ফোন দিল প্রজ্ঞা বেগমকে। হতাশ স্বরে বলল, সরি আন্টি, আমি পারলাম না। ওকে বোঝানোর সাধ্যে আমার নেই। ওর জায়গায় নিজেকে কল্পনা করলে আমি আটকে উঠি। সেখানে ওকে কিভাবে বোঝাবো? প্রজ্ঞা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, জীবন এমন কেন অনুরাধা? আমার মেয়ের জীবনে কি আর শান্তি আসবে না? আমার হাসি খুশি নর্মভদ্র মেয়েটা কি আজীবন এমন কাঠখোট্টা কঠোর হয়েই থাকবে? প্রভা এসে উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। আজ তাকে অনেক রোগী দেখতে হবে। সারাদিন অনেক ব্যস্ত শিডিউল আছে। নিজের কেবিনে প্রবেশ করলো সে। অতঃপর চেয়ারে বসে পড়ল। কিছুটা জিরিয়ে নিয়ে রোগী দেখতে বসে পড়ল। কিছুটা সময় গড়ালো। একটা সময় পর একজন নার্স এসে তাকে বলল, ম্যাম, একজন আপনার সাথে দেখা করতে চাইছেন। কোন পেশেন্ট? না, উনি বলছেন আপনার সাথে জরুরি কথা আছে। প্রভা কপট রাগ দেখিয়ে বলল, তুমি জানো না কাজের সময় আমি কোনো অন্য কাজের ধ্যান দিই না। যিনি এসে থাকুক না কেন, ওনাকে ওয়েট করতে বলো। ম্যাম, উনি সাধারণ কেউ নন। প্রভার রাগের মাত্রা বাড়লো। চেঁচিয়ে বলল, কে উনি? প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার? যেই হন না কেন, ওনাকে ওয়েট করতে বলো, আর না হলে বলো চলে যেতে। ভিতরে আসবো? চেনা পরিচিত কণ্ঠস্বরটা কানে আসতেই প্রভা তাকালো দরজার দিকে। কিছুটা অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। ভিতরে আসতে বলবে না? প্রভা নার্সকে বলল। তুমি একটু বাইরে যাও। নার্স বাইরে চলে যেতেই প্রভা বলল, আসুন আঙ্কেল, ভেতরে আসুন। বৃদ্ধ রুহুল আমিন প্রভার কেবিনে প্রবেশ করলেন। প্রভা রুহুল আমিনকে প্রশ্ন করল, ভালো আছেন তো আঙ্কেল? ভালো আর থাকতে দিলে কই মা? কেন আঙ্কেল? আমার ছেলেটাকে ফিরিয়ে দিলে কেন? প্রভা কিছু বলল না। রুহুল আমিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন প্রভাকে। দেখে বোঝা চলেই এই মেয়ের বয়স 30 ছুঁয়েছে। এখনো আগের মতোই স্নিগ্ধতা আছে মেয়েটার মাঝে। রুহুল আমিন হাহাকার ভরা কণ্ঠে বললেন, আমি একজন রাজনীতিবিদ। জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি। 5 বার এই এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছি। আমার জীবনে অনেক ঘটনার সাক্ষী হয়েছি। অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু অর্জনও করেছি। কিন্তু তবুও দেখো, আমি আজ তোমার সামনে হাসি মুখে দাঁড়িয়ে। তাহলে তুমি কেন হাসতে পারছো না মা? প্রভা বলল, কি করবো আঙ্কেল, অতীত যে আমায় হাসতে দেয় না। অতীতকে ভুলে যাও। সবাই শুধু এটাই বলে, কিন্তু চাইলেই কি সব ভোলা যায়? আপনি পেরেছেন ভুলতে। 12 বছরের
আগের ঘটনাটা? হঠাৎ করে রুহুল আমিনের চোখ ভিজে উঠল। মনে পড়ল অতীতে টুকরো কথা। চা খাবেন বা কফি? কিছু না মা, আমি শুধু তোমাকে এইটুকু বলবো, অতীত ভুলে পারলে সামনে এগোও। চলি তাহলে। রুহুল আমিন বেরিয়ে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে রইল প্রভা। একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ডুব দিল 12 বছর আগে সেই দিনগুলোই। হাসি, মজা, বন্ধুত্ব আর ভালোবাসায় ভরা সেই দিনগুলোর গল্প এবার আপনারাও শুনুন। 12 বছর আগে। এই প্রভা, এখনো ঘুমাচ্ছিস কেন? আজ না আমাদের কলেজের প্রথম দিন, তাড়াতাড়ি উঠ। অনুরাধার ডাকে ঘুম ভাঙে প্রভার। সে আড়মোড়া ভেঙে উঠে বলে, সকাল হয়ে গেছে। তখনই প্রজ্ঞা বেগম রুমে এসে বললেন, অনেক আগেই সকাল হয়েছে মা, সূর্য অনেক আগেই কিরণ দিয়েছে, তোমার অপেক্ষায় বসে নেই। ও, বুঝতেই পারিনি। তা বুঝবে কিভাবে? সারা রাত জেগে পড়লে তো এমনই হবে না। আমি বুঝি না, কলেজ শুরু হতে না হতেই তোমার এত কিসের পড়াশোনা? বাপের জন্মে এমন পড়া কমিয়ে দেখিনি। অনুরাধা প্রজ্ঞা বেগমের উদ্দেশ্যে বলল, আপনার কথা শুনে আমি আপনার ফ্যান হয়ে গেলাম আন্টি। ইস, আমার মাও যদি আপনার মতো হতো। তা না, সারাদিন শুধু বলে পড় পড়, মানে পড়া ছাড়া দুনিয়ায় যেন আর কোনো কাজই নেই। প্রজ্ঞা বেগম অনুরাধার কথার প্রত্যুত্তরে বললেন, আমি তো প্রভাকে সেটাই বলি, পড়াশোনার তো একটা লিমিট আছে নাকি? সারাদিন রাত 24 ঘন্টা বইয়ের সামনে বসে থাকবে, না কোথাও ঘুরতে যাবে, না অন্য কিছু করবে। এই পড়া কমিয়ে নিয়ে আমি আর পাই না। তাদের কথার মাঝেই প্রভা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে নিল। অনুরাধাকে বলল, চল, আমি রেডি হয়ে গিয়েছি। চলো মানে? নাস্তা করে যাও। না মা, অনেক দেরি হয়ে গেছে। অনুরাধা বলে উঠল, কিচ্ছু দেরি হয়নি আন্টি, তুমি ওর সাথে সাথে আমাকেও খেতে দাও তো। আমি তো আসার সময় খিচুড়ি গন্ধ পাচ্ছিলাম। তুমি নিশ্চয়ই আজও তোমার হাতের স্পেশাল ভুনা খিচুড়ি করেছো। যাও নিয়ে এসো। আচ্ছা, তুমি প্রভাকে নিয়ে ডাইনিং টেবিলে এসো, আমি দিচ্ছি। প্রজ্ঞা বেগম যেতেই প্রভা অনুরাধাকে বলল, আচ্ছা, তুই না বললি দেরি হয়ে গেছে, তাহলে এখন খেতে চাচ্ছিস কেন? ক্ষুধা পেয়েছে খুব। প্রভা কিছু বলল না, আর চুপচাপ খেতে বসে পড়ল অনুরাধাকে নিয়ে। খাওয়া দাওয়া শেষ করে অনুরাধার সাথে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। দুই বান্ধবী যেতে যেতে গল্প করছিল বললে অবশ্য ভুল হবে। অনুরাধা বলছিল আর প্রভা চুপচাপ শুনছিল। প্রভা খুবই চুপচাপ স্বভাবের, গুনে গুনে কথা বলে। অপরদিকে অনুরাধা মুখর প্রকৃতির, তার হাতের থেকে মুখ চলে বেশি। অনুরাধা বলে চলছিল, আমি তো কলেজ লাইফ নিয়ে খুব এক্সাইটেড। স্কুল লাইফে তো একটা প্রেম করতে পারলাম না, কলেজে যদি মনের মতো কাউকে পাই। প্রভা বলল, এসব প্রেমের কথা বাদ দিয়ে পড়াশোনা ফোকাস কর, লাইফে ভালো কিছু হবে। তুই চুপই থাক, তুই ভুলে যাচ্ছিস আমি আর্টসের স্টুডেন্ট, তোর মতো সায়েন্সের না। পড়াশোনা শেষ করে আমি লাইফে প্রেম করার পর্যাপ্ত সময় পাবো। প্রভা চুপ হয়ে গেল। অনুরাধা যেতে যেতে হঠাৎ বলল, তবে আমার আরও একটা ইচ্ছা আছে। এবার কলেজে তোকেও একটা ছেলের সাথে প্রেম করিয়ে দেব, একটা হ্যান্ডসাম দেখে ছেলে। স্কুলে তো কম প্রপোজ পেলি না, কত বেচারার মুখের উপর না বলে দিলি। এবার কলেজে কিন্তু তোকে প্রেম করতেই হবে। আমাকে আবার এসব প্রেমের মধ্যে টানছিস কেন বলতো? কেন রে, তোর কি ফিলোফোবিয়া আছে যে প্রেম করতে পারবি না? ঠিক সেটা না, কিন্তু কথা বলতে বলতে খেয়ালই ছিল না প্রভার। অন্যমনস্ক হয়ে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে যায়। খানিকটা পিছিয়ে এসে বলে, সরি। সরি? হোয়াট সরি? চোখে দেখতে পাও না? সরি। আবার সরি? ধাক্কা দিয়ে সরি বললেই সব মিটে যায়? অনুরাধা তেতে উঠে বলল, এই ছেলে, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার বান্ধবী তো সরি বললই, আর কি চাও তুমি? এবার কি তোমার পায়ে পড়বে? চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে অনুরাধা এবং প্রভাকে ভালো করে পরখ করে নিল রায়ান। অতঃপর অনুরাধাকে বলল, প্রয়োজনে তাই করবে। অনুরাধা প্রচন্ড রেগে গেল। আরো কিছু বলতে যাবে, তখন প্রভা তার হাত টেনে বলল, চল এখান থেকে, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই, লেট হচ্ছে আমাদের। এই বলে অনুরাধাকে এক প্রকার টেনে টেনে নিয়ে যেতে লাগলো। রায়ান সেদিকে তাকালো, প্রভার দিকে তাকিয়ে আনমনে বলল, মেয়েটা বেশ সাদা সিধে, ঝামেলা এড়িয়ে চলে। আই লাইক ইট। অনুরাধা ফুসতে ফুসতে বলতে লাগলো, তুই আমাকে ওখান থেকে এভাবে নিয়ে এলি কেন প্রভা? ছেলেটার এত সাহস, বলে কিনা তোকে পা ধরে ক্ষমা চাইতে হবে। আজ ওকে মজা দেখিয়ে দিতাম। তুই কি ঝামেলা ছাড়া কিচ্ছু বুঝিস না অনু?
কি দরকার এসবের? চল তো আমরা যাই, লেট হচ্ছে তো। ধুর, তুই এত সাদাসিধা কেন রে? এমন হলে তো এই জটিল দুনিয়ায় টিকতেই পারবি না। কথা বলতে বলতেই কলেজের সামনে উপস্থিত হলো দুজনে। নতুন কলেজ, নতুন উন্মাদনা। কলেজের গেট ভেদ করে ভেতরে প্রবেশ করতেই পিলে চমকে গেল দুজনের। অনুরাধা চমকে উঠল। এই ছেলে এখানে? প্রভা অবাক হয়ে গেল বেশ। রায়ানেরও নজর পড়ল প্রভাতের দিকে। প্রভার দিকে এক নজর তাকিয়ে বলল, এই সাধাসিধে মেয়েটা তাহলে আমাদের কলেজেই পড়বে? ইন্টারেস্টিং। রায়ান এক দৃষ্টিতে তাকিয়েছিল প্রভাতের দিকে। সেটা নজর এড়ায় না প্রভা কিংবা অনুরাধার। অনুরাধা তো খেপে গিয়েই বলে, তুই দেখতে পাচ্ছিস প্রভা, ওই ছেলেটা কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে? সেটাকে দেখলেই তো লুচ্চা লুচ্চা লাগছে আমার। ওকে তো আমি। প্রভা অনুরাধার হাত ধরে তাকে বাধা প্রদান করে বলে, অনু থাম তুই। আজ একটা ঝামেলা না বাঁধিয়ে বোধহয় শান্তি পাবি না তুই, তাই না? ওই ছেলেটাকে আমার সহ্য হচ্ছে না। এত হাইপার হোস না, ওইদিকে চল। আজ মেবি কলেজে নবীন বরণ হবে, চল অ্যারেঞ্জমেন্ট দেখে আসি। বলে অনুরাধাকে এক প্রকার জোরপূর্বক নিয়ে গেল প্রভা। রায়ান তাদের যাওয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। রায়ানের সাথে দাঁড়িয়ে থাকা তার বন্ধু সৌভিকের নজর এড়ালো না বিষয়টা। সৌভিক রায়ানকে বলল, কি রে, তুই এদিকে কি দেখছিস? কিছু না। আরে বল না বন্ধু, কোনো মেয়ের ওপর ক্রাশ খেলি নাকি? জানি না, তবে একজনকে দেখে মুগ্ধ হয়েছি। রিয়েলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দ্য গ্রেট রাহান চৌধুরীকে শেষ পর্যন্ত কোনো একটা মেয়ে মুগ্ধ করেছে। কেন? তুই কি ভেবেছিলি আমি কোনো মেয়েকে দেখে মুগ্ধ হব না? সৌভিক দুষ্ট হেসে বলে, আমি ঠিক তাই ভেবেছিলাম। তুই যেভাবে সব সময় আবিরের সাথে চিপসে থাকিস, আমার তো মনে হতো তুই আবিরকেই। নিজের কথা শেষ করতে পারে না সৌভিক। রায়ানের রাগের দৃষ্টি দেখে থেমে যায়। রায়ান কটমট করে তাকিয়ে বলে, তোর আমাকে গে মনে হতো? সৌভিক ঢোক গিলে বলে, না সেটা না, আসলে স্কুল লাইফ থেকেই তো তোকে চিনি। কখনো কোনো মেয়ের সাথে বন্ধুত্ব দূরের কথা, কথা বলতেও দেখিনি। আর আবির তো তোর জিগরি দোষ, সব সময় তোদের একসাথে দেখা যায়, তাই আমার। এমন সময় আবির চলে আসলো সেখানে। তার হাতে দুটো 7-আপের বোতল। আবির এগিয়ে এসে একটা বোতল রায়ানকে দিয়ে বলল, এই নে দোস্ত, ধর। সৌভিক বলল, শুধু রায়নের জন্য এনেছিস, আমার জন্য আনিসনি? আবির একগাল হেসে বলল, না, আসলে 7 আপ দেখলে তো তোর দুঃখ হবে, তাই জন্য তোর জন্য আনিনি। সৌভিক মুখ লুকানো জায়গা খুঁজলো, কারণ সে ব্রাজিল সাপোর্টার। আর এই রায়ান আর আবির দুজনেই আর্জেন্টিনার সাপোর্টার। এজন্য সুযোগ পেলেই ওরা এভাবে খোঁচায় তাকে। সৌভিক মুখ ভার করে চলে যায় অন্যদিকে। সে যেতেই রায়ান আবিরকে বলে, তোর আসতে এত দেরি হলো কেন? আবির বলল, একটা মেয়েকে দেখে থমকে গিয়েছিলাম, তাই। রায়ান আবিরের চোখ থেকে তার চশমা নিল। আবির রেগে বলল, আরে এটা কি করছিস? দেখছি আমার বন্ধুর চোখের পাওয়ার ঠিক আছে কিনা। যদি চশমার দোষে ভুল মেয়েকে পছন্দ করে ফেলে। রায়ান আমার চশমা দে, জানিস তো আমি চশমা ছাড়া কিছু দেখতে পাই না। রায়ান আবিরকে চশমা পরিয়ে দিতে দিতে বলল, জানি তো, আমার এই চশমিশ বন্ধু যে চশমা ছাড়া অসহায়। তুই আবার আমাকে চাশমিশ বলছিস? সরি, ভুল হয়ে গেছে। তোকে তো আমার খানা বলা উচিত। তবে রে, বলে রায়ানের পেছনে ছুট দিল। তাদের এই খুনসুটি সবসময় চলে। ছোটবেলা থেকেই তাদের এমন সম্পর্ক। এই ঝগড়াঝাঁটি, মারামারি, আবার দুজনে একে অপরকে ছাড়া অচল। তাদের এই ঘনিষ্ঠতার জন্যই তারা মালিক জোর বলে খ্যাত। অনুরাধা ও প্রভা দাঁড়িয়ে আছে তাদের নতুন কলেজের মাঠে অবস্থিত একটি বিশাল বটগাছের সামনে। অনুরাধা এখনও মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। প্রভা সেদিকে খেয়াল নেই। সে নবীন বরণের আয়োজন দেখতে ব্যস্ত। চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের মেয়ে হলেও তার এসব উৎসব অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে। এরই মাঝে হঠাৎ করে প্রভা থমকে যায়। নিজের চোখে যেন সে বিশ্বাস করতে পারছিল না। অস্পষ্ট স্বরে বলে ওঠে, ও এখানে? অনুরাধা প্রভার দিকে ফিরে বলে, ও মানে কে? প্রভা অনুরাধার পানে তাকিয়ে বলে, ওই ছেলেটা। অনুরাধা প্রভার কথা মতো সেদিকে তাকিয়ে দেখতে পায় একটা ছিপছিপে গড়নে উজ্জ্বল ফর্সা দেখতে ছেলে, চোখে তার চশমা। অনুরাধা প্রভার কাছে আসতে যায়। কে ওই ছেলেটা? প্রভা বলে, ওই ছেলেটার সাথেই আমার লাইব্রেরিতে দেখা হয়েছিল। অনুরাধা উত্তেজিত হয়ে বলে, এই ছেলেটার সাথেই তো বই অদল বদল হয়েছিল। অনুরাধা যেন সুযোগ পেয়ে যায়, বলে ওঠে,
ছেলেটাকে কেমন লেগেছে তোর? ভালোই তো। প্রেম করবি? প্রভা বলল উঠে। ধ্যাত, তুইও না। ভালো লাগলে কি প্রেম করতে হবে? না, তুই ছেলের সাথে প্রেম করবি কেন? তুই যা গিয়ে বইয়ের সাথে প্রেম কর, ওই পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ওদের সাথেই প্রেম কর, ওদেরকেই বিয়ে করিস আর ওদের নিয়েই সংসার করিস, এমনকি ওদের বাচ্চারই মা হোস। অনু, এসব কি যাতা বলছিস তুই? তাহলে আর কি বলবো? জানি না। অনুরাধা নিরাশ হয়ে তাকায় প্রভার দিকে আর বলে, তুই একটা গাধি। শুধু পড়াশোনা জানলেই হয় না, সব দিক দিয়ে এক্সপার্ট হতে হয়। এরই মধ্যে স্টেজে এক এক করে সব নতুন স্টুডেন্টদের ডাকা হয়। সিনিয়রেরা তাদের হাতে ফুল তুলে দিয়ে তাদের বরণ করে নিতে থাকে। পর্যায়ক্রমে প্রভার পালাও চলে আসে। প্রভাকে ফুল দেওয়ার সময় স্টেজে দাঁড়িয়েছিল আবির। প্রভার মনে এবার বেশ অন্যরকম অনুভূতি তৈরি হয়। অনুরাধাও ফিসফিস করে বলে, এটাই বোধহয় ডেস্টিনি প্রভা। এই ছেলের সাথেই তোর বই বদল হয়েছিল। এই প্রথম ছেলে যাকে নিয়ে মুগ্ধতার কথা তুই প্রথম আমায় বলেছিলি, আর এই ছেলেই কি না আজ তোকে ফুল দিয়ে বরণ করে নিবে। এভাবেই দেখবি একদিন তোদের মালা বদলও হবে। প্রভা অনুরাধাকে চোখ পাকিয়ে চুপ করতে বলে, তারপর এগিয়ে যায় ফুল হাতে তুলে নিতে। যতই সামনে এগোচ্ছিল প্রভার হৃদস্পন্দন ততই বাড়ছিল। সে বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে। অন্যদিকে আবির হাস্যজ্জ্বল মুখে তাকিয়েছিল প্রভার দিকে। প্রভা স্টেজে উঠতে না উঠতেই রায়ান আবিরের হাত থেকে ফুলের তোড়াটা কেড়ে নেয়। অতঃপর সে এগিয়ে এসে প্রভার হাতে ফুলের তোড়া তুলে দেয়। প্রভার মনটা খারাপ হয়ে যায়, তবুও সে সৌজন্যতার খাতিরে সামান্য হাসে। প্রভার হাতে ফুল তুলে দিয়ে রায়ান বলে, মিস সাধাসিধা মেয়ে, এখন থেকে তুমি আমার জুনিয়র। কোনো সমস্যা হলে আমায় বলবে, আমি সমাধান করে দেব। প্রভা সম্মতিসূচক মাথা নাড়িয়ে চলে আসে। রায়ান প্রভা যাওয়ার পানে তাকিয়ে থাকে। প্রভা অনুরাধার পাশে এসে দাঁড়াতেই সে বলে, এই ছেলেটা চাইছেটা কি? দেখলি কিভাবে উড়ে এসে জুড়ে বসলো, কাবাব মে হাড্ডি একটা। প্রভার মনটা এমনি অনেক খারাপ ছিল, সে আর কিছু বলল না। রায়ান স্টেজ থেকেই প্রভার দিকে তাকায়। প্রভার নিষ্পাপ মুখশ্রী তাকে বিমোহিত করতে থাকে। এদিকে কিছুক্ষণ পরে অনুরাধার ডাক পড়ে। অনুরাধা যখন স্টেজে ওঠে তখন তার হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার জন্য এগিয়ে আসে সৌভিক। অনুরাধার হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার সময় অনুরাধার হাত ফসকে ফুলের তোড়া পড়ে যায়। সৌভিক বিরক্ত হয়ে বলল, চোখে দেখতে পাও না নাকি? অনুরাধা তেতে উঠে বলে, ভদ্রভাবে কথা বলুন। এখানে অভদ্রতার কি পেলে তুমি? নিজেই তো সিনিয়রের সামনে গলাবাজি। বেশ করেছি, গলাবাজি করেছি। আমাকে অন্ধ বলার সাহস তুমি কই পেলে? সিনিয়র বলে কি মাথা কিনে নিয়েছো? নিজের হাতে তো বল নেই, আবার আমার খুদ ধরে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ঝগড়া আমি শুরু করিনি। সবাই তাদের এই কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত হয়ে যায়। মাঝখানে আবির এসে সৌভিককে বলে, এই সৌভিক, এখানে ছোট্ট বাচ্চার মতো ঝগড়া করছিস কেন? চল আমার সাথে। সৌভিককে এক প্রকার টেনে নিয়ে আসে সে। এদিকে প্রভাও এসে অনুরাধাকে বলে, আমি জানতাম তুই যেখানেই যাবি সেখানেই কোনো না কোনো একটা ঝামেলা পাকাবি। আমি ঝামেলা পাকিয়েছি? তুই আমার বান্ধবীর দোষ দিচ্ছিস। আর ওই ছেলেটা যে আমায় যা নয় তাই বলল, তার বেলা তুইও কিছু কম বলিসনি। যা, তোর সাথে আর কথাই বলবো না। বলে গাল ফুরিয়ে চলে যায় অনুরাধা। প্রভা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, ওই পাগলিকে নিয়ে আর পারি না। এদিকে সৌভিক আবিরকে বলে, বাপরে, এটা মেয়ে ছিল নাকি অন্য কিছু? যার বউ হবে তার কপাল শেষ করে দেবে। আবির বলে, তাতে তোর কি? তোর সাথে তো আর ওর বিয়ে হচ্ছে না। তার বলতে, এই মেয়ে পৃথিবীর শেষ মেয়ে হলেও একে বিয়ে করবো না। প্রভা ও অনুরাধার আজ দ্বিতীয় দিন কলেজে। শুরুর দিনটা তাদের সেরকম ভালো যায়নি। অনুরাধা যেভাবে স্টেজে উঠে সিনিয়রের সঙ্গে ঝামেলা করেছে তা নিয়ে কম জলগুলো হয়নি। রাতারাতি কলেজে তার নাম ভরে গেছে ঝগড়ুটে মেয়ে। অনুরাধার কাছে ব্যাপারটা ভালো লাগেনি, তাই তো সে আজ কলেজেও যেতে চায়নি। প্রভা এক প্রকার টেনে নিয়ে এসেছে তাকে। অনুরাধা এতে বিরক্ত হয়ে বলেছে, তুই আমায় জোর করছিস কেন প্রভা? তোকে তো বললাম আমি কলেজে যেতে চাই না। যাবো না বললেই হলো। তুই না গেলে আমি একা এক কলেজে যাব কি করে বল? তুইও না হয় কদিন কলেজ মিস দিতি। আমি শুরুতেই কলেজ মিস দিতে পারবো না, অনেক পিছিয়ে পড়বো রে। তুই যেভাবে পড়িস আমার মনে হয় বছর একদিন কলেজ না গেলেও তোর কোনো অসুবিধা হবে না। যাই হোক, নিয়েই যখন যাচ্ছিস চল। কিন্তু আজ যদি আমাকে কেউ ঝগড়ুটে বলে
আমি মেরে তার নাক ফাটিয়ে দেব। আর ওই ছেলেটা সবিক না কি যেন নাম, ওর সাথে যদি দেখা হয় তাহলে তো। এই না, আর কোনো ঝামেলা করিস না প্লিজ। বলতে বলতেই তারা কলেজে পৌঁছে গেল। আজ কলেজে তাদের দিন মোটামুটি ভালোই যাচ্ছে। ক্লাস শেষ করে দুই বান্ধবী ক্যান্টিনের মুখোমুখি বসে আছে। অনুরাধা আজ তাদের ভূগোল ক্লাসে ঘটে যাওয়া একটা ঘটনা বলছিল। তাদের ক্লাসের একটা মেয়ে নাকি আজ অনুরাধাকে ঝগড়ুটে বলেছিল, আর তারপর অনুরাধা সেই মেয়েটার চুলে চুইংগাম আটকে দিয়েছিল। মেয়েটা বুঝতেই পারেনি কিভাবে কি হলো, তারপর তার মুখটা দেখার মতো ছিল। অনুরাধা এসব বলে খিটখিট করে হাসছিল। প্রভা কিছুটা রেগেই বলে, তুই এমন না করলেও পারতি অনু। ধুর, তোর মতো আমি এত ভালো হতে পারবো না প্রভা। আমার দিকে ইট ছুড়লে আমি পাটকেল ছুড়ব। তাদের আলাপচারিতার মাঝেই আবির হঠাৎ করে সেখানে চলে এলো। আবির এসেই বসে পড়ল তাদের পাশে। প্রভার দিকে তাকিয়ে বলল, তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে না? আবিরকে দেখে প্রভার স্পন্দন বেড়ে যায়, মনে রাঙিয়ে যায় অন্যরকম অনুভূতিতে। সে নিজেকে ধাতস্থ করে বলে, জি। আচ্ছা, কিছু মনে করো না। তোমাকে কেন জানি আমার খুব চেনা চেনা লাগছে। আমাদের কি কখনো আগে দেখা হয়েছিল? প্রভা বলে, জি, আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কমাস আগে আমি যখন লাইব্রেরিতে বই পড়তে গিয়েছিলাম তখন আমার বইটা হারিয়ে গিয়েছিল। ভুলবশত সেদিন আমি আপনার বই নিয়ে এসেছিলাম, তারপর আপনি আমার সাথে যোগাযোগ করে বইটা ফিরিয়ে দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি তো তাহলে সেই মেয়েটা। আমার তো মনেই ছিল না। তোমার স্মৃতিশক্তি তো দারুণ। প্রভা স্মিত হাসে। আবির বলে, তোমার সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো। ভালো করে পড়াশোনা করো, আর কোনো হেল্প লাগলে আমাকে বলো। আসছি, আবার দেখা হবে। বলেই আবির চলে গেল। আবির চলে যাওয়ার পর প্রভা তার দিকেই তাকিয়ে রইল। অনুরাধা বলে উঠল, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমি আবার কি করলাম? সেটাই তো বলছি। আমি জানি যে তুই কিছুই করিসনি। তোর তো কিছু করা উচিত ছিল। কি করা উচিত ছিল আমার? হায় ভগবান, তুমি আমায় তুলে নাও। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারবো না। আরে গবে, তুই এত বোকা কেন? তোকে কি করতে হবে সেটাও এখন আমি বলে দেব? আর কি আপনি আগে করছিলি? হ্যাঁ, তুমি করে বলতে পারলি না? আর ফোন নাম্বারও তো নিতে পারতি। কি সব বলছিস তুই? উনি আমার সিনিয়র, ওনাকে তুমি করে কেন বলবো আমি? সিনিয়রের উপর ক্রাশ খেতে পারো আর তাকে তুমি করে বলতে পারবে না? ঢং। আমি ক্রাশ খেয়েছি কে বললো তোকে অনু? আমাকে কিছু বলতে হয় না, আমার সিক্স সেন্স আছে। কি রে, এভাবে থতমত খেয়ে গেলি কেন? কিছু না, চল ক্লাস টাইম হয়ে গেছে, যাই আমরা। প্রভা বলল। প্রভা তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে গিয়ে হঠাৎ করে বাইরে আসার সময় কারোর সাথে ধাক্কা খেল। দু কদম পিছিয়ে এসে বলল, সরি। রায়ন মুগ্ধ হয়ে দেখতে লাগলো প্রভাকে। মেয়েটার সাজসজ্জা নিতান্ত সাধারণ। অন্যান্য মেয়েদের মতো নিজেকে পরিপাটি করে সাজেন আসে। মুখে নেই কোনো কৃত্রিম মেকআপ, সবটাই ন্যাচারাল বিউটি। গাড়ির ডান পাশে অবস্থিত তিলটি তার সৌন্দর্য যেন বহু গুণে বাড়িয়ে দিয়েছে। মুগ্ধতার রেশ কাটিয়ে ওঠে রায়ন বলল, সাধা সিধা মেয়ে, তুমি কি আর ধাক্কা লাগানোর মানুষ খুঁজে পাও না? বারবার আমার সাথেই তোমায় ধাক্কা খেতে হবে কেন? প্রভা এতক্ষণ মাথা নিচে করেছিল। রায়নের গলা শুনে মুখ তুলে তাকায় রায়নের দিকে। সে নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনুরাধা সেখানে চলে আসে। আবার রায়নের পেছন পেছন সৌভিকও চলে আসে। অনুরাধা ও সৌভিক একে অপরকে দেখেই খেপে যায়, যারা দুজন হাজার বছরের শত্রু। অনুরাধা সৌভিকের দিক থেকে নজর সরিয়ে রায়নকে বলল, দোষ আমার বান্ধবীর নয়, দোষ তোমার। মেয়েদের সাথে চিপকে থাকতে নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই বারবার আমার বান্ধবীর সাথে ধাক্কা খাও ইচ্ছে করে। প্রভা ইশারা করে অনুরাধাকে চুপ করতে বলে। রায়ন অনুরাধার কথা শুনে ক্ষোভে ফসতে থাকে। সৌভিক দাঁত কটমট করে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমার বন্ধু সম্পর্কে তুমি কিছু জানো না। ওর জন্য কত মেয়ে পাগল জানো তুমি? ওকে নিয়ে এমন কথা বলছো কিভাবে? তোমার কাছে আমি কোনো জ্ঞানের কথা শুনতে চাইনি। তোমাদের দুই বন্ধুর একই কোয়ালিটির, বোঝাই যায়। রায়ন অনুরাধার কথা শুনে প্রভার দিকে তাকায়। প্রভাকে প্রশ্ন করে, তোমারও কি তোমার বান্ধবীর মতো একই কথা মনে হয়? প্রভার সাথে সাথে মাথা দুলিয়ে নাবোধক ইশারা করে। রায়ন তৃপ্তির হাসি এসে বলে, বেশ, যাও তোমরা। প্রভা যেতে থাকে, সাথে অনুরাধাকেও টেনে নিয়ে যেতে থাকে। ওরা যাওয়ার পর সৌভিক রায়নকে বলে, তুই এই মেয়েটাকে এভাবে যেতে দিলে কিভাবে? তোকে আর আমাকে কিভাবে অপমান করলো দেখলি না?
থাক, যেতে দে। শুনলি না ওই সাদাসিধে মেয়েটা বলল আমাকে ওর এমন মনে হয় না। এই কথাটা বলে ও আমার মনে নিজের জায়গাটা আরো শক্তপোক্ত করে নিল। ওকে কিভাবে শাস্তি দেই? সৌভিক হতবাক হয়ে বলল, তার মানে আমি যেটা ভাবছি সেটাই। রায়ান হালকা হেসে নিজের চুলে হাত বোলায়। সৌভিক এক পলক তাকায় নিজের বন্ধুর দিকে। রায়ানের সারা দেহ একদম ধবধবে ফর্সা, একদম রাজপুত্রের মতো চেহারা। অবশ্য হবে নাই বা কেন, এলাকার এমপি রুহুল আমিনের একমাত্র ছেলে সে। আদর যত্নের কোনো কমতি নেই, আড়ম্বরপূর্ণ জীবনযাপন। কত মেয়েই পাগল তার এই বন্ধুর জন্য, অথচ তার এই বন্ধু মন দিল নিতান্ত সাধারণ একটি মেয়ের দিকে। হ্যাঁ, প্রভা মেয়েটা নিঃসন্দেহে সুন্দরী, তবে এর থেকেও অনেক সুন্দরী মেয়ে রায়ানের জন্য ফিদা। সৌভিক ভাবল, তাতে কি ভালোবাসা কি বলে কয়ে হয়? কখন কে কাকে ভালোবেসে ফেলবে সেটা কেউ বলতেই পারে না। যদিও সে নিশ্চিত না তার বন্ধুর অনুভূতি কি, ভালোবাসা নাকি নিতান্তই ভালো লাগা। এসব ভাবনা পাশে সরিয়ে দিল সৌভিক। তারপর অনুরাধা মেয়েটার করা অপমানের কথা ভাবল। তার চোয়াল শক্ত হলো, নিজের হাত মুঠো করে বলল, এই মেয়েকে তো আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। গতকাল আমায় অপমান করেছে, আর আজ রায়নকে। ওকে আমি ছাড়বো না। যেই ভাবা সেই কাজ। সৌভিক কিছু একটা দুষ্টু ফোন দিয়ে নিল, তারপর মনে মনে বলল, এবার তুমি বুঝবে মেয়ে সৌভিকের সাথে লাগতে আসার ফল কি হয়। দেখতে দেখতে অনুরাধা ও প্রভার কলেজের কয়েকটা দিন সানন্দে অতিবাহিত হয়ে গেল। সময়ের সাথে পাল্লা দিয়ে অনেক কিছু বদলেছে। প্রভার সাথে আবিরের যতবারই দেখা হয়েছে, প্রভা ততবারই লজ্জায় মূর্ছা গেছে, কখনো ঠিকভাবে কথাই বলতে পারেনি। এদিকে অনুরাধা হাত ধুয়ে পড়ে আছে প্রভার সাথে আবিরের রিলেশন করিয়ে দেওয়ার জন্য। এই জন্য সে সবসময় প্রভাকে বলে আবিরের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে, কোনো পড়া বুঝতে চাওয়ার ভান করে হলেও তার সাথে সময় কাটাতে। কিন্তু লাজুক প্রভা এসব কথা কানে নেয় না। তবে অনুরাধা হাল ছাড়ার পাত্রী নয়, সেও নানা রকমভাবে সুযোগ খুঁজছে আবির ও প্রভার প্রেম করিয়ে দেওয়ার। এইরকমই একদিন হঠাৎ কলেজে ঘোষণা করা হলো খুব শীঘ্রই কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়া হবে রাঙামাটিতে। সব ছাত্রছাত্রীর উচ্ছ্বাস প্রকাশ করলো। অনুরাধাও এই শিক্ষা সফরে যেতে ইচ্ছুক। প্রভাকে এই ব্যাপারে বলতে সে বলল, তুই গেলে যা, আমি যাবো না। এমন কেন রে তুই প্রভা? তুই তো জানিসই আমার এসব ভালো লাগে না। অনুরাধা প্রভাকে নানাভাবে মানানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষে হাল ছেড়ে বলে, ঠিক আছে, তুই না গেলে না যা, আমি একাই যাব। শিক্ষা সফরে কারা যাবে কি যাবে না সে নাম লিস্টে তোলার দায়িত্ব পড়েছে আবির, রায়ান, সৌভিক এই বন্ধুর হাতে। রায়ান ও সৌভিক যখন ইন্টার ফার্স্ট ইয়ারের আর্টসের ক্লাসে গিয়ে নাম লেখাতে থাকে, তখন রায়ানের দু চোখ শুধু প্রভাকেই খুঁজতে থাকে। এর মধ্যে অনুরাধা এসে বলে, আমার নামটা লিখিয়ে নাও। সৌভিক বিরক্ত নিয়ে বলে, কি নাম তোমার বলো? অনুরাধা দাস। আচ্ছা, লিখিয়ে নিয়েছি, যাও এখন। অনুরাধা যেতে যাবে এমন সময় রায়ান তাকে আটকে বলে, তোমার ওই সাদাসিধা বান্ধবী যাবে না? না, ওর যাওয়ার কোনো ইচ্ছে নেই। বলে অনুরাধা চলে আসে। সৌভিক রায়ানকে বলে, তোর ব্যাড লাক ভাই, ভাবি শিক্ষা সফরে যাবে না। ও যাবে? যাবে মানে? ওই মেয়েটা তো বললোই যে ও যেতে ইচ্ছুক নয়। তোকে এত কিছু ভাবতে হবে না, তুই শুধু খাতায় প্রভার নামটা তুলে নে, টাকা আমি দিয়ে দেব। এটা কিভাবে হয়? তোকে যেটা বলেছি সেটা কর, বাকিটা আমি সামলে নেব। আবার ধাক্কা, আবার সরি। আজ কলেজ থেকে যারা যারা শিক্ষা সফরে যাবে তাদের নামের একটা তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় নিজের নাম দেখে ভীষণ অবাক হয়ে গেল প্রভা। অবাক হয়ে অনুরাধাকে জিজ্ঞেস করলো, আমি তো শিক্ষা সফরে যাওয়ার জন্য নাম লেখাইনি, তাহলে আমার নাম এখানে এলো কি করে? জানি না প্রভা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি করে বলতো, তুই আমার নাম দিসনি তো? তুই কি পাগল হলি নাকি? নিজেই শিক্ষা সফরে যাওয়ার জন্য কত কষ্ট করে 5,000 টাকা ম্যানেজ করলাম, তার উপর আমি আবার তোর নাম কিভাবে দেব? প্রভা ভেবে দেখে অনুরাধা তো ঠিকই বলেছে, তাহলে তার নামটা লেখালো কে? প্রভার ভাবনার মাঝে অনুরাধা বলল, কি রে, কি ভাবছিস? কিছু না। বলেই প্রভা কোথাও যেতে নাই। অনুরাধা প্রভাকে আটকে বলে, কই যাচ্ছিস রে তুই? স্যারকে বলে আমার নামটা ক্যান্সেল করতে হবে। আরে থাক, তোর নাম যখন একবার উঠেই গেছে তখন তুই চল আমার সাথে, আমিও তো যাব, খুব মজা হবে। আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। অনুরাধা কিছুক্ষণ ভেবে বলল, 1 মিনিট দাঁড়া, তোদের ক্লাসের শিক্ষা সফরের নাম কি আবির ভাইয়া লিখিয়েছে? কেন? তোকে কি কিছু জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, বলেছিল শিক্ষা সফরে যেতে চাই নাকি। আমি সোজা না করে দিয়েছিলাম, তারপর আর কিছু বলেনি। এবার আমি সবটা বুঝতে পারলাম।
কি বুঝলি? আমার মনে হয় আবির ভাইয়াই তোর নাম লিখিয়েছে। উনি এমন কেন করবেন? তুই আসলে একটা গাধি। তুই বুঝতে পারছিস না আবির ভাইয়া এমন কেন করলো? না, পারছি না। আরে গবেট, আবির ভাইয়া চাই যে তুই সকলের সাথে শিক্ষা সফরে যাস। উনি এমনটা কেন চাইবেন? কারণ ওনার তোকে পছন্দ। এসব কি বলছিসটা কি তুই? যেটা সত্যি সেটাই। তুই কিভাবে বুঝলি যে উনি আমায় ভালোবাসেন? কারণ আমার সিক্স সেন্স আছে। সেদিন ক্যান্টিনে যখন আবির ভাইয়া যেচে তোর সাথে কথা বলতে এসেছিল, তখনই তো আমি ওর চোখ দেখেই বুঝেছিলাম যে ও তোকে ভালোবাসে। প্রভা এবার একটু লজ্জা পেয়ে যায়। প্রভা বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।